সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি পৃথিবীর অন্যতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে বলবো। প্রায় 40 লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই অস্ট্রেলিয়া মহাদেশটি সর্বপ্রথম কে আবিষ্কার করেছিলেন তার সঠিক কোনো নাম বা তারিখ নেই। অবশ্যই অনেক আগে থেকেই লোকে জানতো যে দক্ষিণ গোলার্ধে একটা মস্ত বড় দেশ আছে, কিন্তু দেশটি কি, কোথায় তার সঠিক অবস্থান, কিংবা ওখানে কারা বাস করে তার কোনো হদিশ কেউ জানে না। তাদের সবই ছিল অনুমান মাত্র। সেই পালতোলা জাহাজের যুগে যখন ইউরোপের নাবিকরা নতুন দেশের সন্ধানে এবং মশলার সন্ধানে বিশ্বময় ঘুরে বেড়াতেন, তারাই হয়তো কেউ প্রথম দেখেছিলেন এই বিশাল ভূখণ্ডটাকে। তবে কোনো দেশের নাবিকরা প্রথম অস্ট্রেলিয়া দর্শন করেছিলেন তা নিয়ে মতভেদ আছে। ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স সব দেশের নাবিকরাই প্রথম অস্ট্রেলিয়া দেখেছিলেন। তারা নিজ নিজ দাবির প্রেক্ষিতে কিছু কিছু তথ্য প্রমাণাদি হাজির করেছিলেন। তবু বিশেষজ্ঞরা মনে করেন এই দাবি দাওয়ার মধ্যে পর্তুগিজদের দাবিই বেশি যুক্তিসঙ্গত। তারা মনে করেন খুব সম্ভবত 1524 থেকে 1542 সালের মধ্যে পর্তুগিজদের কোনো নাবিক সর্বপ্রথম অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন। আবার কেউ কেউ বলেন বাইনল ডি গনেভিল নামে জৈনিক ফরাসি সবার আগে 1503 সালে অস্ট্রেলিয়া পৌঁছেন। তিনি উত্তর মহাসাগর ঘুরে মশলার দেশ ভারতে আসার চেষ্টা করছিলেন। ওই সময় মাদাগাস্কারের কাছে এসে তার জাহাজ প্রবল ঝড়ের কবলে নিপতিত হয়। এই ঝড় ওই জাহাজটি কোন দিকে নিয়ে যায় ঠেলতে ঠেলতে। ঝড় যখন থামলো তখন দেখতে পেলেন তার জাহাজ এসে ঠেকেছে মস্ত বড় এক ভূখণ্ডের তীরে, বিশাল এক মরুময় দেশ। তিনি দাবি করেন এটাই হলো দক্ষিণ গোলার্ধের সেই কথিত দেশটি। অনেকে অবশ্যই তার কথা বিশ্বাস করেননি। তারা বলেন গনোভিল মিথ্যা কথা বলছেন। তিনি কখনোই আফ্রিকার পূর্ব উপকূলের মাদাগাস্কার দ্বীপ ছাড়িয়ে যাননি। এরপর এলেন অ্যালভারো ম্যান্ডেলা ডি নোয়ারো নামে অপর এক নাবিক। তিনি এসেছিলেন পেরু থেকে। দেশ থেকে বিশ্ব ভ্রমণে আসার সময় তাকে বলে দেওয়া হয়েছিল প্রশান্ত মহাসাগরে যে দ্বীপ বা দেশের সন্ধান পাবেন সেটাই পেরু সরকারের নামে দখল করবেন। তিনি ঘুরতে ঘুরতে প্রশান্ত মহাসাগরে সত্যি একটি নতুন ভূখণ্ডের সন্ধান পেয়ে গেলেন। তিনি ভাবলেন দেশটি হয়তো একটা আস্ত মহাদেশ হবে। উল্লেখ্য যে ম্যান্ডেলা যে দেশটির সন্ধান পেয়েছিলেন এটিই ছিল আসলে আধুনিক সলোমন দ্বীপপুঞ্জ। তখন অবশ্যই দেশটির কোনো নাম ছিল না। তিনি প্রথম এটি আবিষ্কার করেন। তিনি অস্ট্রেলিয়া আবিষ্কার করেননি। সলোমন দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরে এলেন ম্যান্ডেলা। সঙ্গে করে নিয়ে এলেন স্বরচিত এক রূপকথার গল্প। দেশে ফিরে তিনি সবাইকে আজগুবি গল্প বলে বেড়াতে লাগলেন তিনি যে দেশটি আবিষ্কার করেছেন ওখানে ছিল বাদশাহ সুলাইমানের রত্নখনি। ওখান থেকে মণিমাণিক্য এনেই তিনি গড়ে তুলেছিলেন জেরুজালেমের প্রাসাদ। পরে অবশ্যই তার গালগল্পই থেকে গেছে। তবু তার নাম থেকে পরবর্তী সময়ে দ্বীপটির নামকরণ করা হয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। সেই আদিকালে পর্তুগিজ নাবিকরা অস্ট্রেলিয়ার একটি মানচিত্রও অঙ্কন করেছিলেন। পরে পর্তুগিজদের এই মানচিত্র নকল করে ফরাসি এবং ওলন্দাজরা। এরপর যিনি অস্ট্রেলিয়ার সন্ধানে এসেছিলেন তিনি হলেন পেড্রো ফার্নান্ডেস লুইয়াস নামে জৈনিক স্প্যানিশ নাবিক। তিনি প্রশান্ত মহাসাগরে ঘুরে বেড়াতে বেড়াতে একটি দ্বীপের সন্ধান পান। তিনি মনে করেছিলেন এটি হয়তো সেই বড় মহাদেশটি, তাই তিনি এর একটি নাম দিলেন অস্ট্রেলিয়া। তবে মজার ব্যাপার হলো তিনি যে দ্বীপটির নাম অস্ট্রেলিয়া দিয়েছিলেন ওটা ছিল আসলে নিউ হেব্রাডিস দ্বীপ। পরে অবশ্যই তিনি সত্যি সত্যি অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন। তবে তিনি নন, এ কাজটি করেছিলেন তারই দলের লোক লুই ভেইস দ্য টরেস। উল্লেখ্য ছোট জাহাজ নিয়ে
উল্লেখ্য একটি ছোট জাহাজ নিয়ে নিউ গিনির উপকূল ধরে আগাচ্ছিলেন, খুব ভয়ে ভয়ে, কারণ জায়গাটি ছিল খুব বিপদসংকুল এবং ঝোড়ো হাওয়াপূর্ণ। এমনি করে চলতে চলতে তিনি একটি প্রণালীতে এসে পৌঁছান। এই প্রণালীটি ছিল প্রায় 100 কিলোমিটারের মতো চওড়া। এই প্রণালীটির এক পাশে ছিল নিউ গিনি এবং অপর পাশে ছিল অস্ট্রেলিয়া। টরেস দূর থেকে অস্ট্রেলিয়াকে দর্শন করলেন, কিন্তু নিকটে যেতে পারলেন না। তার জাহাজের নাবিকরাও এই বিপদসংকুল পথে এগুতে সাহস করলেন না। অগত্যা একান্ত নিচ্ছা সত্ত্বেও তাকে ফিরতে হলো। তিনি দূর থেকে দেখেছিলেন উঁচু পাহাড় ঘেরা একটি বিশাল ভূখণ্ড। পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে তিনি দূর থেকে যে পাহাড় দেখেছিলেন ওগুলো ছিল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পাহাড়। ওই সময়ে সেখানে একটি ওলন্দাজ জাহাজও এসেছিল। টরেস তো ভয়ের চোটে অস্ট্রেলিয়ার মাটিতে নামতে সাহস করেননি, কিন্তু ওলন্দাজ নাবিকরা সাহস করে গিয়েছিল আরও এগিয়ে। তারা অস্ট্রেলিয়ার তীরে গিয়ে জাহাজ ভিড়িয়েছিল, কিন্তু তার পরিণামও হয়েছিল মারাত্মক। যেই জাহাজ তীরে নামতে গেল, অমনি ঝোপের আড়াল থেকে স্থানীয় আদিবাসীরা বিষাক্ত তীর ছুটতে লাগলো নাবিকদের লক্ষ্য করে। নাবিকরা মরতে লাগলো একের পর এক। শেষে নতুন দেশে পা ফেলা আর হলো না তাদের। অনেক ক্ষয়ক্ষতি নিয়ে, অনেক সঙ্গী সাথীকে হারিয়ে যান নিয়ে পালাতে হলো নাবিকদের। ওদের এই পরিণতি দেখে টরেস সত্যি সত্যি ঘাবড়ে গেলেন, আর এগুতে সাহস করলেন না। এরপর কেটে গেল আরও বছর 10। এবার এলেন আরেক ওলন্দাজ নাবিক। নাম ছিল তার ক্যাপ্টেন ডার্ক। ডার্ক ছিলেন খুব সাহসী। ডার্ক তার জাহাজ নিয়ে এসে সরাসরি নেমে পড়লেন অস্ট্রেলিয়ার উপকূলে। তবে তিনি জাহাজ ভিড়িয়েছিলেন জনমানব শূন্য মরু অঞ্চলে। এদিকে স্থানীয় আদিবাসীদের কোনো ভয় ছিল না। তিনি এই মরু অঞ্চলে নেমে এক মজার কাজ করলেন। তিনি যে এখানে এসেছিলেন তার একটা চিহ্ন রাখা চাই, তাই মাটিতে একটি খুঁটি পুঁতলেন। তারপর খুঁটির গায়ে পেরেক দিয়ে আটকে দিলেন একটি টিনের থালা। থালার উপর লিখলেন নিজের নাম, তার নিজের পরিচয় এবং তারিখ দিলেন 1616 সালের 25শে অক্টোবর। এই তারিখে তিনি এখানে এসেছিলেন। তারপর কেটে গিয়েছিল আরও সুদীর্ঘকাল। দীর্ঘ 81 বছর ধরে ডার্কের টিনের থালাটি তেমনি ছিল, তার নামটিও মুছে যায়নি। কেউ তো এদিকে আসেনি, তাই যেমন রেখেছিল তেমনি ছিল। 81 বছর পরে এলো আরেক ওলন্দাজ নাবিক, নাম ভিমিং। তিনিও ঠিক ডার্কের একই জায়গায় এসে জাহাজ ফেরালেন। তারপর তীরে এসে মরু অঞ্চলের বালিতে পোতা ডার্কের খুঁটিটা খুঁজে পেলেন। পুরনো হয়ে গেলেও জিনিসটা ছিল, কারো হাত পড়েনি। শুধু ঝড় বৃষ্টিতে যা কিছু নষ্ট হয়েছে, নাম ঠিকানা সবই পড়তে পারলেন। কিন্তু তারপরেই তার মাথায় এলো এক দুষ্ট বুদ্ধি। তিনি ডার্কের খুঁটিটার কাছে গিয়ে দাঁড়িয়ে নিজের মনে হাসলেন কিছুক্ষণ। তারপর ঠিক সেখানেই নিজের নাম ঠিকানা ও তারিখ লেখা আরেকটি খুঁটি পুঁতে দিয়েছিলেন। ভিমিং এসেছিলেন 1697 সালে। অবশ্য এরপর থেকেই অস্ট্রেলিয়া নামের এই মহাদেশটির কথা সভ্য সমাজের কাছে ছড়িয়ে পড়তে থাকে। ধীরে ধীরে নানা দেশের নাবিক আসতে থাকেন একের পর, কিন্তু কেউ এখানে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করতে পারেননি। এর প্রধান কারণ দেশটির অধিকাংশ হচ্ছে বালুময় মরুভূমি, মূল্যহীন মাটি। তবুও এর মধ্যে যেটুকু আছে সেখানেও ভিনদেশীরা সহজে প্রবেশ করতে পারছিল না। স্থানীয় আদিবাসীদের সাথে তারা এঁটে উঠতে পারছিলেন না। অনেকেই আদিবাসীদের হাতে মার খেয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছিলেন, মারা পড়ছিলেন অনেকে। এমনি করে কেটে গেল শতবর্ষ। এরপর একে একে আসতে শুরু করলো ইংরেজ নাবিকরা। যেসব ইংরেজ নাবিক অস্ট্রেলিয়া অভিযান করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম ড্যাম্পিয়ার। 1652 থেকে 1715। লোকটা ছিল একজন ডাকাত। জলদৃশ্য পালতোলা জাহাজ নিয়ে তিনি ঘুরে বেড়াতেন এক সাগর থেকে আরেক সাগরে, আর ফাঁক পেলেই জাহাজ লুট করে কেড়ে নিতেন যথাসর্বস্ব। এই ডাম্পিয়ারই ঘুরতে ঘুরতে এসেছিলেন অস্ট্রেলিয়ার উপকূলে। তার এই অভিযানের কাহিনী নিয়ে তিনি একটি বইও লিখেছেন।
তার বইতেই লেখা ছিল এসব কথা। ডাম্পিয়ের বিশ্ব ইতিহাসে আরও একটি কারণে বিখ্যাত হয়ে আছেন। সে 1703 সালের ঘটনা। ডাম্পিয়ারের জাহাজে আলেকজান্ডার সেলকার্ক নামে এক অপ্রাপ্তবয়স্ক নাবিক ছিল। ডাম্পিয়ারের অত্যাচার ও নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে সে জাহাজে বিদ্রোহ করে। তখন ডাম্পিয়ার তাকে শাস্তি দেওয়ার জন্য প্রশান্ত মহাসাগরের বুকে জয়নিফারান্ডেস নামে একটি পর্বতময় নির্জন দ্বীপে নামিয়ে দিয়ে যান। সেলকার্ক এই নির্জন দ্বীপেই একাকী 4টি বছর কাটিয়েছিলেন। তারপর অন্য একটি জাহাজের নাবিকেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। তারপর এই সেলকার্কের কাহিনী শুনেই বিখ্যাত লেখক ড্যানিয়েল ডিফো একটি বই লেখেন। এটা গোটা বিশ্ব সাহিত্যের একটি অমর গ্রন্থ, রবিনসন ক্রুসো। কিন্তু ডাম্পিয়ার তার বইতে অস্ট্রেলিয়ার যে বিবরণ দিয়েছেন সেটা সম্পূর্ণ ভিন্ন রকম। তিনি লিখেছেন অস্ট্রেলিয়া নামক দেশটি সম্পূর্ণ রুক্ষ মরুময় একটি দেশ। এখানে কোনো কালে ফল ফলে না, কি গাছ হয় না। এছাড়া উপকূল এলাকা খুবই বিপদসংকুল। এখানে আছে নানা দানো ভূত প্রেতের আড্ডা। পরে প্রমাণিত হয়েছে ডাম্পিয়ার ভূত প্রেত বলতে যাদের বুঝিয়েছিলেন এরা হলো অস্ট্রেলিয়ার বিভিন্ন হিংস্র আদিবাসী। কিন্তু অস্ট্রেলিয়া সম্পর্কে এই প্রাপ্ত ধারণার যিনি অবসান ঘটান তিনি হলেন বিখ্যাত নাবিক ক্যাপ্টেন জেমস কুক। জেমস কুকই সর্বপ্রথম অস্ট্রেলিয়ার উর্বর সবুজ শ্যামল লীলাময় পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং প্রমাণ করেন যে দেশটা সম্পর্কে আগে যা ধারণা প্রচলিত আছে তা সত্যি নয়। এর সবটাই রুক্ষ আর মরুময় নয়। এখানেও আছে উর্বর মাটি আর সব জীবজন্তু পাখালিতে পূর্ণ অঞ্চল। আসলে এটা অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় রূপ। এরপর থেকে সভ্য জগতের মানুষের দৃষ্টি পড়ে অস্ট্রেলিয়ার উপর। একে একে এখানে আসতে থাকে লোকজন, গড়ে উঠতে থাকে লোকবসতি। অস্ট্রেলিয়ার লোকবসতি হওয়ার পিছনে ক্যাপ্টেন জেমস কুকের অবদান সবচেয়ে বেশি। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।